হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারে যে আলোচনার বিষয় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এবং এর প্রিয়াম্বেলের কি কি রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তো অনলাইন কোর্সে যে সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। তো চলো এবার আলোচনাটিকে শুরু করা যাক। দেখো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য কি রয়েছে। প্রথমে দেখো ভারতীয় সংবিধানে বিশ্বের সব থেকে বিশদ লিখিত এবং আধুনিক গণতান্ত্রিক সংগঠনগুলোর অন্যতম একটা বিষয় হলো ভারতীয় সংবিধান। এটি ভারতের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। সংবিধানের ভিতর ভারতীয় গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ, রাষ্ট্রের কাঠামো এবং নাগরিকদের অধিকার সংরক্ষিত করেছে। আচ্ছা, নেক্সট হয়েছে তোমাদের যে বৈশিষ্ট্য কি আছে দেখো। প্রথমে হলো ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি। প্রথমে রয়েছে হলো লিখিত এবং দীর্ঘস্থায়ী সংবিধান। লিখিত এবং দীর্ঘস্থায়ী সংবিধান। দেখো ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান, মানে সব থেকে বড় একটা লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান। এতে মোট 25টি অংশ রয়েছে, 12টি তফসিল এবং শতাধিক সংশোধনীয় এই সংবিধানের ভিতরে রয়েছে। তো এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বরে হলো কি সার্বভৌমত্ব। দেখো সার্বভৌমত্ব কি। ভারত একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র যে নিজের আভ্যন্তরীণ এবং বৈদেশিক সিদ্ধান্ত নিজেই গ্রহণ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, দেখো পরবর্তীতে কি আছে তোমাদের 3 নম্বর যেটা আমাদের বৈশিষ্ট্য গণতান্ত্রিক প্রজাতন্ত্র। গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে কি রয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। ভারতীয় সংবিধানে যে আমরা সরকারটা নির্বাচিত করি সেটা হলো জনগণের দ্বারা নির্বাচিত হয়। ঠিক আছে, ভোট পদ্ধতির মাধ্যমে। রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের প্রধান। আমাদের ভারতীয় যে গণতন্ত্রে রাষ্ট্রের প্রধান হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান। ভারত একটি প্রজাতন্ত্র, অর্থাৎ রাষ্ট্রপতির পদ বংশগত নয়। ঠিক আছে, এখানে কেউ বা রাষ্ট্রপতির পরবর্তী কে রাষ্ট্রপতি হবে এটা কিন্তু বংশগত হিসেবে নির্ধারণ করা হয় না। এখানে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবে হচ্ছে ভোট পদ্ধতির মাধ্যমে বা ভোট দিয়ে আমরা পরবর্তী প্রধানমন্ত্রী বলো বা রাষ্ট্রপতি বলো আমরা নির্বাচন করে থাকি। আচ্ছা, নেক্সট হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি দেখো, নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানে নিশ্চিত করে। নাগরিকের যে যতগুলো মৌলিক অধিকার আছে সংবিধানে প্রত্যেকটা অধিকারকে নিশ্চিত করা হয়েছে। তো এই অধিকারগুলোর মধ্যে রয়েছে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি, শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকার। এই সমস্ত অধিকার ভারতীয় সংবিধানের মধ্যে করা হয়েছে। পরবর্তীতে আছে হলো মৌলিক কর্তব্যগুলো কি কি রয়েছে দেখো। সংবিধানকে মান্য করা, তার আদর্শ এবং প্রতিষ্ঠান সমূহকে সম্মান করা, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা হলো এটা আমাদের এক মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, এবং 2 নম্বরে হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শকে হৃদয়ে লালন করা। 3 নম্বরে রয়েছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করা, দেশের প্রতিরক্ষা করা এবং প্রয়োজনে জাতির সেবা করা। 5 নম্বরে আছে ধর্ম, ভাষা, অঞ্চল ইত্যাদি ভিত্তিতে ভেদাভেদ না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। ধর্ম, বর্ণ,
বা জাতি, সেই সমস্ত ব্যাপারে কিন্তু কোনো ভেদাভেদ আমাদের সংবিধানে লিখিত হিসেবে নেই। আচ্ছা, 6 নম্বর, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং উন্নয়ন করা। এবং 7 নম্বরে আছে প্রাকৃতিক পরিবেশ যেমন বন, হ্রদ, নদী, বন্যপ্রাণী রক্ষা এবং উন্নয়ন করা এবং প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া হলো এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আচ্ছা, পরবর্তী 8 নম্বরে যেই বৈশিষ্ট্য দেওয়া আছে যেটা হলো বৈজ্ঞানিক মনন বা মানবিকতা এবং অনুসন্ধানী মনোভাবে উন্নয়ন করা। 9 নম্বর, সরকারি সম্পত্তির সুরক্ষা এবং অপচয় রোধ করা। যে কোনো সরকারি সম্পত্তির সুরক্ষা এবং অপচয় আমাদেরকে রোধ করতে হবে। 10 নম্বরে আছে ব্যক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা। এবং সর্বশেষে 2002 সালের সংবিধানে যে সংযোজিত নিয়ম, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা নিশ্চিত করা। আচ্ছা, এবার হয়েছে কি সংবিধানের দর্শন বা প্রিয়াম্বল, যেটা কি ওটা দেখো। আচ্ছা, ভারতের সংবিধানের দর্শন মূলত প্রস্তাবনায় প্রকাশিত হয়েছে, যার মূল উপাদানগুলো আমরা এবার দেখে নিব কি কি রয়েছে। প্রথমে হলো ন্যায় বা জাস্টিস। ন্যায় কি আছে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত নাগরিকের জন্য ন্যায় নিশ্চিত করা। সামাজিক ন্যায় বলো, রাজনৈতিক বলো বা অর্থনৈতিক ন্যায় বলো, সমস্ত দিকেই যেন সবার ন্যায় সুনিশ্চিত থাকে। 2 নম্বরে আছে স্বাধীনতা। কি? চিন্তা, বাক স্বাধীনতা, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা। 3 নম্বরে হলো সমতা বা ইকুয়ালিটি। সমস্ত নাগরিকের সমান সুযোগ এবং আইন সম্মুখে সমান অধিকার যেন তারা পেয়ে থাকে। 4 নম্বরে হচ্ছে ভ্রাতৃত্ব, যেমন সমাজে ঐক্য, সংহতি এবং ব্যক্তির মর্যাদা রক্ষা করা। তারপরে আছে গণতান্ত্রিক মূল্যবোধ, যেখানে সংবিধান জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই ভারত একটি জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। মানে ভারত যে সরকারটা হলো, সেই সরকারটা জনগণের দ্বারা তৈরি করা হয়েছে, জনগণের জন্য তৈরি করা হয়েছে এবং জনগণের যেটা সরকার। আচ্ছা, এরপরে কি আছে দেখে নিই। লাস্ট নাম্বারে আছে হলো মানবিকতা এবং সমাজ কল্যাণ। ঔপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রামের অভিজ্ঞতাকে ভিত্তি করে সংবিধান মানবাধিকার, সামাজিক ন্যায় এবং দুর্বল শ্রেণীর সুরক্ষার দর্শন ধারণ করেছে। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং কোনো যদি তোমাদের ইনকোয়ারি থাকে তাহলে ভিডিওতেও তোমরা কমেন্ট করতে পারো বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।